পেটের দায়ে ঢুকলাম, ওরা যে চক্র শুরু করছে এই চক্রের সাথে আমি ঢুকি। কে এই ব্যক্তি? পেটের দায়ে কোন চক্রে ঢুকে পড়েছে? আর কোন কোন কি অন্যায় কাজ সে করেছে? প্রশ্নগুলো আপাতত মাথার মধ্যে থাকুক। প্রথমেই ভিন্ন কিছু ঘটনার দিকে নজর দিতে হবে আমাদের। সুমন ঢাকার একটি সরকারি হাসপাতালের ৪র্থ শ্রেণীর কর্মচারী। গিটার বাজানো তার শখ। আমার ছেলে যে কোথায় গেল আমি তাও জানি না, আমি কোনো কিছু বুঝতে পারছি না। আমি সব জায়গাতে খোঁজ করেছি। নাসিমা বেগম রাজশাহীর সিএমবি কলোনি এলাকার বাসিন্দা। তিনি একজন গৃহিণী। এক কবিরাজ 20,000 দিছি। কবিরাজে কইছে যে তোমার মেয়ে পাওয়া গেছে, তোমার মেয়ে এমুক খানো আছে, যাত্রাবাড়ি মেডিকেল আছে, ঠিকানা দিছে। এই ঠিকানা মতন আমি গেছি, গিয়ে দেখি বেন্টিস কইরা খালি নাকটা মুখটা বাইর করে রাখছে। ময়নার মা রাজধানীর টিকাটুলি এলাকার চা বিক্রেতা। মাসুলটা যে আছে মানে নারী ভুঁড়িটা ওগুলা ওই মানে কালা কাইটা আলাদা রাখি, রাইখা মনে একটা পলিথিনের মধ্যে লম্বা করে সাজায়া লাশের মতন বানানো হয়। বানানোতে যে বোনসগুলা যে কঙ্কালগুলা ওগুলা ওই ড্রামে পাউডার দিয়ে জাল দিলে ওগুলা পরিষ্কার হয়ে যায়। পরিষ্কার হইলে ওই মনে লাইট দিয়ে শুকানো হয়। এই চরিত্রগুলোর নিজেদের মধ্যে কোনো পরিচয় নেই, আর পরিচয় না থাকা মানে কোনো বিষয়ে তাদের সরাসরি সম্পৃক্ততারও প্রশ্ন আসছে না। কিন্তু একটা বিষয় মনে রাখুন যে অনুসন্ধানের প্রাসঙ্গিকতার কারণেই তারা তালাশের কাঠামোর মধ্যে ঢুকে পড়েছে, এবং সে পথেই কোনো না কোনো সময় এদের কেউ না কেউ বড় চরিত্র হয়ে উঠবে। চলুন তাহলে ঘটনার একেবারে ভেতরে ঢুকে পড়া যাক। সোনু, বয়স 25, রাজশাহী শহরে অটোরিকশা চালাতো। গত 9 জানুয়ারি 2014 থেকে নিখোঁজ। এ নিয়ে দ্বিতীয়বারের মতো নিখোঁজ হলো সে। প্রথমবার নিখোঁজ হয়েছিল 8 বছর বয়সে। দীর্ঘ 17 বছর নিখোঁজ থাকার পর 2013 সালের 30 অক্টোবর নিজেই ফিরে আসে সোনু। ফিরে এসে বিয়ে করে ঘর সংসারও শুরু করে সে। নিখোঁজ হলো কিভাবে, 17 বছর কোথায় ছিল, কিভাবে ফিরলো, এসব ঘটনা শুনতে গিয়ে সোনুর মা নাসিমা বেগমের কাছ থেকে ভিন্ন গল্প শুনতে হলো। বৃহস্পতিবারের দিনে আমার বউয়ের কাছ থেকে টাকা নিয়েছে 6,500 টাকা। বাসায় ছিল 30,000 টাকা। সব নিয়ে আমার ছেলে বাসা থেকে বাড়িয়েছে 8:30টার সময়তে। সেই ছেলে এখন পর্যন্ত কোনো খবর নাই। তার মানে আবার হারিয়ে গেছে সোনু? না, আলামত বলছে এবার সে পালিয়েছে। আপাতত অপ্রাসঙ্গিক হলেও এবার মর্গ বা লাশ কাটা ঘর নামের একটি বিশেষ জায়গার সাথে পরিচিত হওয়া যাক। এই মর্গে বা লাশ কাটা ঘরে মৃতদেহ ব্যবচ্ছেদের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা হয়। মেডিকেলের শিক্ষার্থীরাও লাশ কাটা ঘর থেকে মৃত্যুর কারণ নির্ণয় করা শেখে। যে কোনো হত্যাকাণ্ড বা অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনার তদন্তের সাথে এই লাশ কাটা ঘরের সম্পর্ক আছে। এখানে ময়না তদন্ত সম্পন্ন করেন একজন ফরেনসিক চিকিৎসক এবং নিজেও মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী হন। ময়না তদন্ত কাজে চিকিৎসককে সহায়তা করেন একজন ডোম। মূলত চিকিৎসকের নির্দেশে কাটাকাটির কাজটি তিনিই করেন। সাধারণত মর্গে কোনো মৃতদেহ 72 ঘন্টার বেশি রাখা হয় না। মেডিকেল কলেজে যখন ওই কন্ট্যাক্ট করে আমাদের যে মর্গের কর্মকর্তার সাথে কন্ট্যাক্ট করলে 1,20,000, 80,000, 90,000 এটি কন্ট্যাক্ট করলে তখন এগুলো ওরা গাড়ি নিয়ে আসে। অনেক সময় মাইক্রো অ্যাম্বুলেন্স নিয়ে আসে, অনেক সময় পিকআপ নিয়ে আসে। আবার আমরা ডেমোগানি করে আমরা ওই প্যাকিং করে ওই লাশ বানায় গার্জিয়ান সাথে আবার একজন আসে, ওই গাড়িতে উঠে দিয়ে নিয়ে আসে, চলে আসে। নিখোঁজ হবার দীর্ঘদিন পর ফিরে আসা সন্তানকে নিয়েই সন্দেহ আর অবিশ্বাস দানা বেঁধেছে। আসলেই কি সোনু নাসিমা বেগমের সন্তান ছিল? এই রহস্য উদ্ঘাটনেই হয়তো দীর্ঘ পথ হাঁটা যেতে পারত, কিন্তু অন্ধকারের মধ্যে বসে থাকা ব্যক্তিটি তো ভিন্ন আর ভয়ঙ্কর গল্প শুনিয়ে যাচ্ছে শুরু থেকেই। নাটোরের একটি গ্রামে আবার একই রাতে 3 জন ব্যক্তি নিখোঁজ হয়ে গেছে। নাটোরের বড়াইগ্রাম উপজেলার গুরুমশৈল গ্রামের রুহুল আমিনের বাড়ি। তার ছেলে ইব্রাহিম কৃষি কাজ করত। 2013 সালের 19 মে সন্ধ্যার পর থেকে আর কোনো খোঁজ নেই ইব্রাহিমের। 7টা-8টার দিকে খবর পাইলাম যে ইব্রাহিমের লই গেছে রেফেরা। ইব্রাহিম নেই, তার স্ত্রীও চলে গেছে। আছে শুধু 2 নাতি। কষ্ট হয়, যদি হাইসা টাইসা দেন তো কাটি দেখাইতাম কিরকম লাগে। শুধু ইব্রাহিম নয়, গুরুমশৈল গ্রামেরই কামাল নামে আরেকজন নিখোঁজ হয় সেই রাতে। আরো একজন আছে, আবু বকরের ছেলে তৈয়ব আলী। আমি খুব কষ্টের মানুষ, আপনি একটু আমার বেটাটাকে একটু সেবা করে আপনি একটু দিবেন। রাজশাহীর সোনু আর নাটোরের একই গ্রামের 3 জন নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা একরকম নয়। পরের ঘটনার সাথে অপরাধের সংশ্লিষ্টতার আশঙ্কায় বেশি। হারানো সন্তান বা স্বজনকে খুঁজে পেতে তার পরিবারের লোকজন বহু পথ হাঁটে।
থানা পুলিশ আর তন্ত্রমন্ত্র থেকে শুরু করে লাশ কাটা ঘর পর্যন্ত, কিন্তু সেই নিখোঁজ সন্তান বা স্বজনকে শেষ পর্যন্ত জীবিত পাওয়ার আশা হয়তো ছেড়েই দিতে হয়। ময়নার মা, যার সাথে এই অনুষ্ঠানের শুরুর দিকে আপনাদের পরিচয় হয়েছিল। ময়নার মা এবার কুমিল্লা সদরের কবিরাজ বাজারে মেয়ে ময়না, মেয়ের জামাই আর নাতনিকে খুঁজে পেতে শেষ পর্যন্ত অদুদ মিয়া কবিরাজের কাছে এসেছে। আচ্ছা, এই তাবিজ দিলে কতদিনের মধ্যে ফিরে আসতে পারে? অদুদ কবিরাজ তাবিজ দিতে চায়, কিন্তু তাবিজের উপর আবার আস্থা নেই তার। তাই অদুদ কবিরাজের ভাই রফিক কবিরাজের কাছে ময়নার মা। তবু আশা ছাড়ে না ময়নার মা। 10 বছর বয়সী মেয়ে আশা গত প্রায় 2 সপ্তাহ ধরে নিখোঁজ। আশাকে খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আতিকুর আর আফসানা। গোয়েন্দা পুলিশের কাছে যেসব নিখোঁজ ব্যক্তির ছবি আছে তাদের মধ্যে আশা নেই। আশাকে খুঁজে পাওয়ার আশা ছেড়ে দেওয়ার সময় এখনো আসেনি। আতিকুর আর আফসানা এবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। শেষ পর্যন্ত সবচেয়ে অনাকাঙ্ক্ষিত জায়গা লাশ কাটা ঘরেও যেতে হলো আতিকুর আর আফসানাকে। না, এখানেও নেই আশা। লাশগুলো একটা গার্জিয়ান দেখতে আসলে দেখা যায় আমরা রিসিভ বই দেখাই দিই, দেখেনি যে এই লাশ নাই, এনার মজ্ঞাত লাশ আসেনি। আসলে লাশগুলো যখন বিক্রি হয়ে যায় তখন দেখাবো কোনটা, তখন ওই বই দেখাইতে যে নাই। কি এরা যদি বলে যে 10 বছর, এখানে বুঝাই হয় যে না 30 বছরের লাশ ছিল, এরকম এভাবে মানে সিস্টেম করে পাচার করে। ঘটনা অন্যদিকে মোড় নিচ্ছে। ধরা যাক যাকে খোঁজা হচ্ছে সে বেঁচে আছে, আর যদি না বেঁচে থাকে, মানে বলতে চাচ্ছি কোনো অপরাধ নয়, হয়তোবা কোনো দুর্ঘটনারই শিকার হয়েছে। আর এমন যদি হয় তাহলে তাকে পাওয়া যাবে কিভাবে? আর আদৌ কি পাওয়া যাবে সব সময়? অন্ধকারের মধ্যে বসে থাকা ব্যক্তিটি যেসব কথা বলছেন তাতে তো সন্দেহ হচ্ছে। 4 মিনিট পর আসছে। মানুষের শরীরেও তার পরিচিতির চিহ্ন থাকে, তবে তা খুব কাছের স্বজন বা পরিবারের লোকজনই বুঝতে পারে। কিন্তু কোনো নিখোঁজ ব্যক্তির পরিবারের লোকজন বা স্বজনরা যদি তার শেষ পরিণতি সম্পর্কে না জেনে থাকেন তখন কি হয়? তখন তার নাম হয় বেওয়ারিশ। আর লাশ যদি বেওয়ারিশ হয় তাহলে কোন প্রক্রিয়ায় দাফন বা সৎকার হয়? এবার চলুন সেটা দেখে আসি। আঞ্জুমান মুফিদুল ইসলামের একটি লাশবাহী গাড়ি আসলো। বেওয়ারিশ লাশ দাফন কাফনের জন্য স্বনামে বিখ্যাত আঞ্জুমান মুফিদুল ইসলাম। বেওয়ারিশ লাশগুলো উঠানো হলো গাড়িতে, 7টি লাশ। লাশবাহী গাড়িটিকে অনুসরণ করছে তালাশ টিম। 45 মিনিট পর জানাজা হলো, তারপর দাফন। আঞ্জুমান বেওয়ারিশ লাশে দাফন করা হইল, 2টা পুরুষ 1টা মহিলা। লাশের সংখ্যার গোলমাল মনে হচ্ছে। আঞ্জুমান মুফিদুল ইসলামের কর্মকর্তাদের কেউ হয়তো বিষয়টি পরিষ্কার করতে পারবেন। কি কোনো তথ্য লাগবে? আগে বিচারের সাথে কথা বলেন। তো তাহলে যার কাছে পরিসংখ্যানগুলো নিয়ে যেতে পারেন, অসুবিধা নেই, কিন্তু এমনি আর কোনো সাক্ষাৎকার জাতীয় কিছু দেওয়া যাবে না। আপনাদের এখানে আপনি ক্যামেরাটা নামায় রাখেন না, ক্যামেরাটা দেখলে ভয় লাগে আমার, ওইদিকে নামায় রাখেন। হালিম সাহেবের ভয় লাগলো, আর আমাদের কাছে বিষয়টা আরো ঝাপসা হলো। 2 মাস পর লাশ কাটা ঘর বা মর্গের ডোমকে প্রশ্ন করা হলো, ওই 18 জানুয়ারি তারিখে কয়টি লাশ আঞ্জুমান মুফিদুল ইসলামকে দেয়া হয়েছিল? 18/1/14 তারিখে জানুয়ারি মাসের আমাদের ঢাকা মেডিকেল থেকে 4টা রিপোর্টে তারা নিয়ে যায় আঞ্জুমান মুফিদুল ইসলাম। 4টা কি বেওয়ারিশ? 18 জানুয়ারিতে আঞ্জুমান মুফিদুল ইসলাম কয়টা লাশ দাফন করেছে তা জানতে আবারও সেখানে তালাশ টিম। 3টিও নয়, 7টিও নয়। কাগজপত্রে দেখা গেল ওই দিন মোট 16টি লাশ দাফন করা হয়েছে। ঢাকা মেডিকেলে কাগজে আছে 4টা আর লাশটা হচ্ছে 7টা। শুধু আঞ্জুমান মুফিদুল ইসলামই বছরে গড়ে 1,500 বেওয়ারিশ লাশ দাফন করে। লাশের হিসেবের এসব গড় মিলে সুবিধাকার। অনুসন্ধান ভিন্ন রহস্যের দরজার দিকে যাচ্ছে। আপনারা অনুষ্ঠানের শুরু থেকে একজন বিশেষ ব্যক্তির কথা শুনছেন, যিনি অন্ধকারে বসে থেকে বিভিন্ন রকম কথা বলছেন। সেই বিশেষ ব্যক্তি কোন বিষয়ে কথা বলছেন? আমাদের ধারণা আপনারা এরই মধ্যে তা বুঝতে পেরেছেন। সেই অন্ধকারের ব্যক্তিটিকে এবার আলোয় নিয়ে আসার সময় এসেছে। চলুন তাহলে তার প্রথম কথা থেকে শুরু করা যাক। পেটের দায়ে ঢুকলাম, ওরা যে চক্র শুরু করছে এই চক্রের সাথে আমি ঢুকি। ঢোকার পরে দেখি যে যেই কাজগুলা দামারদা করাইতেছে এটা খুব অন্যায় কাজ করতেছে।
প্রথমে ভয় পেলেও সত্য উদ্ঘাটনের স্বার্থে পরবর্তীতে চেহারা দেখানোতে রাজি হয় সে। এই সেই ব্যক্তি, নাম উজ্জ্বল। 2010 সাল থেকে টানা 4 বছর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে আসা মৃতদেহ কাটাছেঁড়া থেকে শুরু করে সংরক্ষণ পর্যন্ত সব কাজ করেছে। কিন্তু এই 2014 সালের ফেব্রুয়ারিতে এসে কাজ ছেড়ে দেয় সে। কেন? আবার সেই আগের উত্তর তার। পেটের দায় ঢুকছেন, ঢুকে তো কাজ করতে এক সময় দেখি এখানে সব কাজ হইতেছে অবৈধ কাজ। এই কাজ আমার ভালো লাগে না, আমি করবো না। অবৈধ বলতে কি? অজ্ঞাত লাশ আসবে, এই লাশ বেচে কঙ্কাল বানিয়ে বেচবে, এগুলা মানুষের গার্জিয়ান এসে লাশ পাবে না, লাশ দাহাইতে গেলে লাশ দাহাইতে পারবো না, এগুলো কাজ তো আমি তো করতে পারবো না। এই কাজ করেননি আপনি? না জি না, আমারটা করাইছে, এখন আমি করি না, আমি চলে গেছি। কি করাইছে? সুমন। চিনতে পেরেছেন এই সুমনকে? এই সুমন সেই সুমন যার সাথে এই পর্বের শুরুর দিকে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম। এবার তার আসল কর্মকাণ্ড বের হবে। অ্যাকচুয়ালি আমি এটার বিষয়ে একটা কথা বলবো যে কিছুদিন আগে এখানে কিছু সাংবাদিক আসছিলেন। মূল প্রশ্নের উত্তর না দিয়ে কথা অন্যদিকে ঘোরানো শুরু করলো সুমন, কিন্তু তালাশ টিম অনর। উনি যে অভিযোগটা করলেন যে এখান থেকে লাশ বিক্রি করে দেওয়া হয়, কঙ্কাল বিক্রি করা হয়, এটা হইলো, আমি একই কথা বলবো যে এটা আসলে যদি এরকম ধরনের আমার বিরুদ্ধে অভিযোগ থাকে, আমি চাই এটা তদন্ত হোক। আসলেই তো, শুধু শুধু মুখে মুখে চিৎকার না করে কর্মে প্রমাণ করাটাই উত্তম হবে। আর যে তদন্তের চ্যালেঞ্জ সুমন ছুড়ে দিয়েছে, সেই চ্যালেঞ্জটিও গ্রহণ করা দরকার। কিন্তু তদন্ত করবে কে? তদন্তের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হলে যতটা পথ যেতে হবে, ততটা যাবার সময় আপাতত আমাদের হাতে নেই। তাই সুমনের চ্যালেঞ্জ আমরা ছুড়ে দিতে চাই উজ্জ্বলের দিকে। আমি শুধু শুধু মুখে না ছিলে, আমি কর্মের প্রমাণ চিতেছি। উনি তো এটা অস্বীকার যাচ্ছেন যে উনি তদন্ত চাচ্ছেন, এটা হয় না আসলে। এই মিথ্যা অভিযোগগুলো আপনি কেন আনতেছেন? আমাদের করাইছে এগুলো আমি জানি না। এখন উনি যদি বলে যে এটা মিথ্যা কথা, তো হবে না। কি কাজগুলো করাইছে বলেন তো আপনাকে দিয়ে? এই অজ্ঞাত বডিগুলো আসলে পচাই আমাকে মাংসগুলা সরাইয়া ওই বোনসগুলো আলাদা করে ফেলাইতো, মাংসগুলা দিয়ে আরেকটা লাশ বানিয়ে আঞ্জুমানের সই করে দিয়ে দিত, রাত বেড়ে ওই ধারে জাল দিত। জাল দেওয়ার পরে এখানে একটা কফিন আছে, এই যে কফিনটা, এটার মধ্যে লাইট ফিট করা হয়। ওই লাইট ফিট করে ওটার মধ্যে শুকায় রাখে। শুকাইয়া ওই তুষার নামে এক পোলা আছে ন্যাশনালের, ওখানে মনে ওই ওরা খবর দেয়, ওই এসে দেখা যায়, যদি পছন্দ হয় টাকা দিয়ে যায়, অনেক সময় তো আমারও টাকা আনতে পারে। সুমন এতক্ষণ উজ্জ্বলের সব কথা শুনছিল। এই ক্ষেত্রে তো আমি আপনাকে একটা কথাই বললাম যে এটা তদন্ত হোক। আবারও তদন্তের চ্যালেঞ্জ। তদন্ত হবে তো এমনি আঞ্জুমানে যদি তদন্ত করে খবর করে একটা বোনস পাবে না, সব কাপড় চোপড় মাংস টাংস কোনো বোনস পাবে না ওখানে। হঠাৎ দু একটা লাশ যে সঙ্গে দেখতাম যে আমরা এগুলা মানে করা যাবে না, সমস্যা হয়েছে, তখন ওই লাশটা দেওয়া হয়তো। এই যে একটা কফিন বক্স, লাইট লাগানো ওখানে, এগুলো সব করায়। আবার সুমন। অ্যাকচুয়ালি নতুন বোনস কি কখনো এরকমটা হয়েছে? আমি দেখিনি। এটা কি নতুন না পুরাতন, কি মনে হয়? এটা অনেক আগের, এটা মানে বেশি সিদ্ধ দেওয়ার কারণে যা হয়ে গেছে এগুলো। পুরাতন নতুন একসঙ্গে মিশালো কেন? ওই শর্ট ছিল, মানে সেট মিলানো হয়েছে। আমরা যদি এগুলো স্টুডেন্টদের হাতে না দিই, স্টুডেন্টরা পড়বে কোথা থেকে? স্টুডেন্টরা পাবে কোথায়? স্টুডেন্ট আর মানুষদেরকে মাইরা আর ই করবে না। সুমন ঠিক কথা বলেছে। মনে হচ্ছে মেডিকেলের শিক্ষার্থীদের জন্য অনেক দরদ তার, কিন্তু দরদ দিয়ে তার দায়িত্ব নির্ধারিত হয় না। তাহলে লাশ কাটা ঘরে কর্মরতরা তাদের দায়িত্বের বাইরে আর কোনো দরদ দেখাতে পারবে কিনা সেটা জানা দরকার আগে। তারপর উজ্জ্বল আর সুমনের কাছে ফিরতে হবে আবারও, কারণ ওই লাশ কাটা ঘরের সব অংশে তালাশের ক্যামেরার চোখ পড়েনি এখনো। স্টুডেন্টের হাতে এগুলো তুলে দেওয়ার দায়িত্ব কি আপনাদের কিনা? দায়িত্ব আমাদের কি? মোহাম্মদ হোসেন, ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক। সুমন আমাদের যা বোঝাতে চায় তাই সত্য কিনা তার উত্তর জানতে চাই তার কাছে। ওরা আমাদের পারমিশন ছাড়া কোনো অবস্থাতে কোনো ডেড বডিতে ইনসিশন মানে ডেড বডির কাছে ধরা ছাড়া ওটা পারে না। বোন বিক্রি করে যেটা, হ্যাঁ, মর্গের ভিতরে হাড়গুলো রাখা, এগুলো কি তারা পারে আইনগতভাবে? না, ওইগুলো ওরা কিভাবে করে এটা আপনি কার কাছ থেকে শুনছেন? আমি ঠিক আইনগতভাবে পারি জানি না, ওইটা তাদের করার কথা না। সুমনের কাছে আরো অনেক ঘটনা ওত পেতে আছে, কিন্তু আমরা জেনেছি প্রতি বছর দেশে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য প্রায় 5 শতাধিক মৃতদেহ প্রয়োজন হয়। সুমনের কথা অনুযায়ী তারাই এই মহৎ কাজের কাজী। কোথায় জাল দেওয়া হতো? কোথায়? ওই রুমে। দেখেন আমাদের। উজ্জ্বলকে অনুসরণ করতে লাগলো তালাশের ক্যামেরা। গ্যাসের লাইন পাওয়া গেল এবার। গ্যাসের লাইন নেওয়া হয়। উজ্জ্বল এর মধ্যে লাশ জাল দেওয়ার বড় পাত্র নিয়ে এসেছে। এই লাশ কাটা ঘরে একটা আলমারি আছে।
খুললে সেখান থেকে মানবদেহের বিভিন্ন অংশের হাড় বেরিয়ে এলো। বোতলের মধ্যে বিভিন্ন আলামত, যেগুলো এখানে এভাবে বোতলবন্দি হয়ে থাকবার কথা নয়। ঘরের অন্য পাশে ভিন্ন কিছু অপেক্ষা করছিল। একটি লাশ পাতানো হচ্ছে। এটা পচানোর পর একটু পয়সা গেলে তখন এগুলা নিচে নামায়, নামানোর পরে উনি সারা রাত্র বেয়া এই মাংসগুলার সুডানের পরে ওখানে জাল দেওয়া হয়। তো সকালে যখন আমি আসি তখন আমার দেহগুলো পরিষ্কার করা হয়। এই বস্তায় কি? এই বস্তায় বোনস, পুরান বোনস, আবার নতুন ময়লা ঠয়লা যদি দেখা যায় বোনস, আর ওরা একবারে দেওয়া যাবে না, তো এখানে পুরান কিছু বোনস আছে, ওগুলা দিয়ে